আজকে আমরা তোমাদের একমাত্রিক গতি অধ্যায়ের গতির সমীকরণ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা বিভিন্ন সরণ সময় এবং বেগ ও সময় এবং ত্বরণ সময়ের মধ্যে একটা লেখচিত্র সম্পর্কে আলোচনা করব এবং তার পরবর্তী অংশে আমরা গতির সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ আমাদের যে 5টি গতির সমীকরণ আছে সেটা আমরা সাধারণ পদ্ধতিতে এবং লেখচিত্র পদ্ধতিতে নির্ণয় করব। তো প্রথমে যে লেখ অংশ সেটা হচ্ছে সরণ এবং সময়ের লেখ, অর্থাৎ কি সরণ এবং সময়ের লেখচিত্র। তো এটা কতগুলো বিশেষ ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। তো প্রথম যে ক্ষেত্রটা সেটা হচ্ছে কি না, যখন কণার বেগ শূন্য, অর্থাৎ যখন কণাটি স্থির অবস্থায় আছে, তো সেক্ষেত্রে আমাদের লেখচিত্রটা কেমন হবে না, এটা যদি আমরা 2 ডাইমেনশনাল একটা যদি আমরা অক্ষকে ধরি, অর্থাৎ ও এক্স এবং ও ওয়াই, অর্থাৎ দুটো অক্ষের সাপেক্ষে ওই কণাটির গতি কি হবে একটা নির্দিষ্ট তলের উপরে। তো সেটা হচ্ছে যেহেতু আমাদের কণার বেগ শূন্য, সেহেতু কণাটি গতি সাধারণত থাকবে না, তাই এখানে কণাটি যে কোনো অক্ষের উপরে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ হয় এক্স অক্ষ আদারওয়াইজ ওয়াই অক্ষের উপরে। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু কণার কোনো বেগ নেই, সেহেতু মূল বিন্দু থেকে কণার কিন্তু কোনো তলের উপরে কোনো সরণ আমরা লক্ষ্য করতে পারবো না, তাই এক্ষেত্রে নতি কি হবে শূন্য। তাহলে নতি যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে কণাটি কোনো একটি সরল রেখা বরাবর কোনো একটি অক্ষের উপরেই কিন্তু প্রতিস্থাপিত হয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে যখন কোনো কণা সমবেগে গতিশীল হবে, অর্থাৎ যখন কোনো কণা সমবেগে গতিশীল মানে তার যে সরণের পরিবর্তন সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে প্রত্যেকটা সময়ের অবকাশে সমান হবে। তাহলে সেক্ষেত্রে কণাটির যে লেখচিত্র কেমন হবে, অর্থাৎ এস ভার্সেস টি, সেটা কি হবে না, টি কে আমরা সবসময় দেখো এক্স অক্ষে নিয়েছি, তার কারণ হচ্ছে এক্স অক্ষে সেই বিষয়টাকে রাখতে হবে বা সেই রাশিটাকে রাখতে হবে যার সাপেক্ষে ওয়াই অক্ষের উপস্থিত রাশিটাকে আমরা পরিবর্তন করতে চাইছি। যেহেতু এখানে সময়ের সাপেক্ষে সরণ বা সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, সেই জন্য সময়কে আমরা সবসময় এক্স অক্ষে রাখবো এবং আদার যে রাশিগুলো অর্থাৎ সরণ বা বেগ সেগুলোকে আমরা সবসময় ওয়াই অক্ষে রাখবো। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ, এক্ষেত্রে কণাটির গতি কি হবে, মূল বিন্দু থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে তাহলে এই বরাবর হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষের নতি বরাবর কিন্তু এটা গতিশীল হবে। তাহলে এখানে এ বিন্দুটা যদি কোনো একটি অবস্থান আমরা ধরে নিই সরণের পরে এক্স ওয়াই, তাহলে এক্স বলতে ওয়াই অক্ষ থেকে দূরত্ব আর ওয়াই বলতে এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এক্ষেত্রে কণাটির নতি কি হবে না এপি আপন ওপি। তাহলে কি এপিটাকে আমরা এস ধরবো যেহেতু এখানে সরণকে বোঝাচ্ছে, আর ওপিটাকে আমরা কি ধরবো টি, তাহলে হবে কি না এস বাই টি, অর্থাৎ এখানে নতিটা কি হবে এস বাই টি। নতি কাকে বলে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তবু একবার মনে করি যে নতি হচ্ছে কোনো একটি কণা যখন যে কোনো দুটো অক্ষের তল বরাবর গতিশীল হয় বা অবস্থান পরিবর্তন করে, তাহলে সেক্ষেত্রে ওই কণাটির কোনো একটি নির্দিষ্ট অবস্থানকে যদি আমরা ওই দুটো সাপেক্ষে অর্থাৎ ওই দুটো অক্ষের সাপেক্ষে যদি দূরত্ব নির্ণয় করি বা কতটা দূরে আছে কণাটি দুটো অক্ষের সাপেক্ষে, তাহলে তাদের যে অনুপাত অর্থাৎ ওই কণার যে পার্টিকুলার স্থানাঙ্কটা সেটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে তার মান এবং ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে তার মান, এদের দুজনের মানের যে অনুপাত সেটাই হচ্ছে আমাদের ওই পার্টিকুলার কণাটি মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে তার স্থানাঙ্কে তার নতির মান হবে এটা। এখানে নতিটাকে আমরা যদি থিটা দিয়ে বিচার করি তাহলে সেক্ষেত্রে ট্যান থিটা হবে সেই নতির মান, অর্থাৎ লম্ব বাই ভূমি। 3 নম্বর হচ্ছে যখন কণাটি অসমবেগে গতিশীল হবে। তাহলে প্রথমে তো বলা আছে সমবেগে গতিশীল, সমবেগ মানে হচ্ছে কি না সময়ের সাপেক্ষে যখন সমান দূরত্ব অতিক্রম করে, আর অসমবেগ মানে হচ্ছে প্রত্যেকটা সময়ের অবকাশে সে আলাদা আলাদা দূরত্ব যখন অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রে আবার দুটো কেস আসবে, একটা হচ্ছে কণাটা যখন সমত্বরণে গতিশীল হবে আর একটা অসমত্বরণে গতিশীল হবে। তাহলে সমত্বরণে যখন গতিশীল হবে তখন কণাটার যে গতির যে প্রকৃতিটা সেটাকে আমরা অর্থাৎ অর্ধবৃত্তাকার একটা অংশ বা অর্ধ পরাবৃত্তাকার একটা অংশ আমরা এখানে দেখাতে পারি। তো এখানে কণাটি যদি আমরা দুটো অবস্থানে নিই তাহলে দুটো অবস্থানের নতির মান কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হবে। অর্থাৎ যদি আমরা এ বি অবস্থানের নতি নিই তাহলে হবে কি না এসি বাই বিসি, সেক্ষেত্রে হবে কি না এস থ্রি মাইনাস এস টু বাই টি থ্রি মাইনাস টি টু। অর্থাৎ এখান থেকে দেখো যে এ বিন্দুটার অবস্থান সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে না এস থ্রি দূরত্বে আছে, আর এক্স অক্ষ থেকে টি থ্রি দূরত্বে আছে, আর বি বিন্দুর অবস্থান হচ্ছে কত দূরে আছে না এক্স ওয়াই অক্ষ থেকে এস টু দূরত্বে আছে আর এক্স অক্ষ থেকে টি টু দূরত্বে আছে। তাহলে এক্ষেত্রে নতি কত হবে এবি এর মানটা, এবিটা হচ্ছে কি এবি হচ্ছে যে বরাবর আছে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে এবি হচ্ছে তার অতিভুজ, আর এখানে এসি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে এসি এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে না এখান থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে যদি বের করতে যায় তাহলে আমাকে টি থ্রি করতে হবে, অর্থাৎ
সেক্ষেত্রে আমাদের কি হবে না এসির মান যদি বের করতে এসির মান যদি বের করতে আমাদের মূল বিন্দু থেকে অর্থাৎ ও থেকে যে দূরত্ব সেটা হচ্ছে S3, তাহলে S3 থেকে যদি আমি S2 কে বাদ দিই তবে আমি এসির মান পাবো। আর সিমিলারলি বিসির মান যদি পেতে যায় তাহলে আমাকে ও বিন্দু থেকে যে দূরত্ব T3 থেকে যদি আমি T2 কে বাদ দিই তবেই আমি কিন্তু বিসির মান পাবো। তো সিমিলারলি দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা নতিটা নির্ণয় করব সেটা হবে কি বিডি। তো সেই বিডির মান কিন্তু এখানে প্রথম যে নতি তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, অর্থাৎ এখানের ক্ষেত্রে মান কি হবে না T2 মাইনাস T1 আর কি হবে না S2 মাইনাস S1। যেহেতু T1 T2 T3 সম্পূর্ণ আলাদা এবং S1 S2 S3 সম্পূর্ণ আলাদা, তো সেহেতু প্রত্যেক ক্ষেত্রে কিন্তু নতির মান এখানে চেঞ্জ হবে। এটা সমত্বরণের ক্ষেত্রে যখন গতিশীল বেগটা হবে অসম। নেক্সট হচ্ছে যখন অসম ত্বরণে গতিশীল হবে, তাহলে কোনো কণা যদি অসম বেগে অসম ত্বরণে গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার যে আমরা গড় নতি কিন্তু আমরা সেক্ষেত্রে পাবো না। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কিন্তু তাৎক্ষণিক বেগের যে রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম, তো সেক্ষেত্রে এই তাৎক্ষণিক বেগটাকে একটা পার্টিকুলার অংশে ধরে তার সাপেক্ষে আমরা এখানে কিন্তু নতি নির্ণয় করব। অর্থাৎ এখানে ধরা যাক এই যে কার্ভটা যেখান থেকে আমি নিয়েছি, অর্থাৎ কিউ থেকে পি ডিস্টেন্সে কণাটা যে পথে গেছে, তো সেই বরাবর যদি আমরা অভিলম্বটা ধরি সেটা হবে কি না কিউপি, এবং তার ক্ষেত্রে এখানে লম্ব হচ্ছে পি আর হচ্ছে কিউ আর। তো এই ক্ষেত্রে এই যে স্পর্শক বরাবর যে রেখাটা বেরিয়ে গেছে কাল্পনিক রেখা, এটাই হচ্ছে এই কণার গতির অভিমুখকে নির্দেশ করছে। তো এই পার্টিকুলার বিন্দুতে অর্থাৎ এই যে স্পর্শ বরাবর পার্টিকুলার বিন্দুতে এই বিন্দুতে যে তাৎক্ষণিক বেগ থাকবে তার ক্ষেত্রে নতি কি হবে, তার ক্ষেত্রে নতি হবে এই লম্ব বাই ভূমি। অর্থাৎ লম্ব এখানে কি বলছে না পি আর ভূমি হচ্ছে এখানে কিউ আর। তাহলে লম্ব বাই ভূমি হচ্ছে পি আর হচ্ছে কিউ আর। তাহলে এই পার্টিকুলার স্পর্শক বরাবর যে কণাটা গেছে তো তার নতি হচ্ছে এখানে কি আমরা ধরছি পি আর বাই কিউ আর। তাহলে এখানে এই নতিটা কি হবে না S1 মাইনাস S2 আর S2 মাইনাস S1 বাই এখানে আমরা নিচের যে কিউ আর অংশটা সেটা হবে কি না T2 মাইনাস T1। তো এটাকে এইভাবে নির্ণয় করা হবে। তাহলে অসম ত্বরণের ক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে আমাদের তাৎক্ষণিক বেগ ধরে তার একটা নির্দিষ্ট বিন্দুকে ধরে তার সাপেক্ষে স্পর্শক এঁকে এবং তার সাপেক্ষে কিন্তু আমাদের নতি বের করতে হবে। তো নেক্সট হচ্ছে কি না বেগ সময় লেখো। বেগ সময় লেখোর ক্ষেত্রে কি না সময়ের সাপেক্ষে বেগের যে পরিবর্তন অর্থাৎ সেটা আমাদের পার্টিকুলার ত্বরণকে ইন্ডিকেট করছে বা মন্দনকে ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে আমাদের যখন প্রথম কেস হবে সেটা হচ্ছে কি না সমবেগে গতিশীল কণা, অর্থাৎ সমবেগে যদি কণা গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্বরণ থাকাটা ত্বরণ অর্থাৎ জিরো, অর্থাৎ এ ইজিক্যাল টু জিরো, তাহলে ত্বরণ থাকেই না। তো সেক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কণার গতি এক্স অক্ষে সমান্তরাল হয়। তাহলে যেহেতু সময়ের সাপেক্ষে বেগ স্থির তাহলে এখানে এক্স অক্ষ থেকে কিন্তু কখনোই দূরত্বের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র কি না ওয়াই অক্ষ থেকে দূরত্বের পরিবর্তন হবে। তাহলে এখানে বেগ আমরা একটা প্রাথমিক বেগ ধরে নিচ্ছি যে ভি একটা প্রাথমিক বেগ, তাহলে সেই বেগেই কিন্তু সে বর্তমান থাকবে, অর্থাৎ সমবেগে সে কিন্তু লাস্ট পর্যন্ত চলবে, এখানে কিন্তু কোনো অন্তিম বেগ থাকবে না। তো যে কোনো একটি বিন্দুতে এ অথবা বি, তাহলে হচ্ছে এ অথবা বি যে কোনো বিন্দুতেই হোক না কেন এখানে কণার বেগ নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু পার্টিকুলার কণার বেগ নির্দেশ করবে, কারণ কি না এখানে ত্বরণ জিরো। তাহলে এক্ষেত্রে আমাদের এই কণাটা যদি বলি যে আমাদের এক্স ওয়াই তলে কণাটা সরণ কত বা কণাটা দূরত্ব কতটা অতিক্রম করেছে, এক্স ওয়াই তল বলতে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী যে তল সেই তলেতে এই পার্টিকুলার কণাটা বি অবস্থানে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে না এই যে অংশটা আছে অর্থাৎ আমাদের যে আমাদের বেগ এবং যে সময় লেখ আছে সেই সময় ও বেগ লেখকে যদি আমরা সময় লেখ সাপেক্ষে যদি বিচার করি তাহলে সেক্ষেত্রে কি হবে না এদের গুণফল, অর্থাৎ কি না এর দিকে এক্স ও থেকে ওয়াই এর দিকে পরিবর্তনশীল মান এবং ও থেকে এক্স এর দিকে পরিবর্তনশীল মান, এই দুটো মানের যে গুণফল সেটা কি প্রকাশ করবে না পার্টিকুলার ওই কণাটার কত সরণ। এখানে কেন এটা বলা হচ্ছে দেখো, তার কারণ আমরা সাধারণভাবে জানি যে যদি আমাদের দূরত্ব যদি আমাদের বেগের মান অর্থাৎ বেগ আমরা ভি সমান কি জানি যে ভি সমান হচ্ছে এক্স বাই টি, অর্থাৎ এক্স মানে কি না অতিক্রান্ত দূরত্ব, তাহলে এক্স সমান কি হবে ভি টি। তো এই লজিক অনুযায়ী এখানে দেখো যদি আমাদের এই যে কণাটা সরণ অর্থাৎ যেটা ভি ডাইরেকশনে দেওয়া আছে তার মানে ও থেকে এ পর্যন্ত কণাটা যে সরণ অতিক্রম করলো অর্থাৎ এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দিকে, তাহলে এখানে সরণটার মানটা সেটা হবে কি সেটা ভি, এবং ও থেকে এই যে সি পর্যন্ত যেটা আছে ও থেকে সি পর্যন্ত সেটা কি অর্থাৎ সেটা টাইম অক্ষের সাপেক্ষে নির্দেশ করছে, তার মানে কি ওয়াই অক্ষ থেকে দূরত্ব সেটা কি নির্দেশ করছে টি।
তার মানে কি ভি ইন্টু টি যদি করি আমরা পার্টিকুলার কিন্তু এই সরণের মানটা পেয়ে যাবো। অর্থাৎ এখানে ভি ইন্টু টি মানে কি, কণাটা যতটা সে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্ব অতিক্রম করাতে এখান থেকে যদি আমরা অর্থাৎ বি পয়েন্ট থেকে যদি আমরা এক্স এর দিকে একটা লম্ব মারি, তাহলে এই যে টোটাল ক্ষেত্রটা, যে কাল্পনিক ক্ষেত্রটা তৈরি হবে সেটা এক্স এবং ওয়াই তলের উপর তৈরি হচ্ছে। তো এই টোটাল ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ও এ ইন্টু ওসি। তাহলে ও এ ইন্টু ওসি মানেই কিন্তু এখানে আলটিমেটলি হয়ে যাচ্ছে ভি ইন্টু টি। তার মানে এখানে ফাইনালি কি বোঝা যাচ্ছে, যে কণাটির সরণ হচ্ছে এই তার অতিক্রান্ত যে তল, সেই তলে সে যতটা পথ অতিক্রম করেছে তার যে সেই ক্ষেত্রটা, অর্থাৎ যতটা ক্ষেত্র সে অতিক্রম করেছে সেটা যে কোনো সমতলিক ক্ষেত্র হতে পারে, তো তার ক্ষেত্রফলই হবে কিন্তু ওই কণাটার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব এর সমান কি হবে, ভি ইন্টু টি। অর্থাৎ কি না, এই যে চতুর্ভুজটা আমরা নিয়েছি যেটা আয়তক্ষেত্র, তো তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থই হয়ে যাবে কি, অর্থাৎ তার ক্ষেত্রফল হয়ে যাবে কি না ওই কণাটার সরণ বা দূরত্ব। নেক্সট হচ্ছে সমত্বরণে গতিশীল কণা। তো সমত্বরণে গতিশীল কণা প্রথমটা আমরা যে পার্টটা নেবো সেটা হচ্ছে মূল বিন্দু থেকে গতিশীল, অর্থাৎ 0 বিন্দু থেকে গতিশীল। নেক্সট আমরা কি নেবো না, মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু থেকে গতিশীল। অর্থাৎ মূল বিন্দু থেকে বলতে এখানে এটাই বোঝাচ্ছে না, কণাটা যখন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, অর্থাৎ কণাটা যখন স্থির ছিল সেই অবস্থা থেকে যখন যাত্রা শুরু করছে, তো সেক্ষেত্রে সমত্বরণে যদি গতিশীল হয় তাহলে তার রাশি মানটা কেমন হবে, তার লেখচিত্রটা কেমন হবে না, মূল বিন্দু থেকে একদম কোণ বরাবর সরাসরি, অর্থাৎ মূল বিন্দু থেকে যে আমাদের যে দুটো অক্ষ আছে সেই অক্ষের একদম রেজাল্ট্যান্ট বরাবর, অর্থাৎ নতি বরাবর। তো সেইখানে গেলে এখানে পার্টিকুলারলি আমাদের এই কণাটার নতি কি হয়ে যাচ্ছে না, এ বি বাই ও বি। অর্থাৎ এ বি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে লম্ব এই কণা, এটা যদি থিটা কোণে থাকে তাহলে এখানে ট্যান থিটা সমান কি হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে এখানে কি না এ বি, আর ভূমি হচ্ছে ও বি, তার মানে হচ্ছে কি ভি বাই টি। অর্থাৎ এখানে কণার যে ত্বরণের মান সেটা যাচ্ছে কি ভি বাই টি, অর্থাৎ এ সমান কি হয়ে যাচ্ছে ভি বাই টি। নেক্সট হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি না, মূল বিন্দু ব্যতীত অন্য কোনো বিন্দু থেকে। অর্থাৎ মূল বিন্দু ব্যতীত বলতে যখন কণাটা এখানে আলটিমেটলি এটাই বোঝাচ্ছে, যখন কণাটা স্থির অবস্থা থেকে না শুরু করে অন্য কোনো হয়তো গতিবেগ সে আগে লাভ করেছিল, সেই গতিবেগ থেকে সে আরো গতিবেগকে বাড়ালো, অর্থাৎ কি তার একটা নির্দিষ্ট গতি আগে থেকেই ছিল, সেই গতি থেকে সে তার গতিকে আরো বৃদ্ধি করলো, অর্থাৎ সময়ের সাপেক্ষে তার গতিবেগকে সে ধীরে ধীরে বৃদ্ধি করলো, অর্থাৎ ক্রমবর্ধমান বেগেতে সে পৌঁছালো। তাহলে এই ক্ষেত্রে কণাটি কি হবে না, একটি নির্দিষ্ট বেগে গতিশীল অবস্থায় বেগের বৃদ্ধি ঘটায়। তাহলে এই ক্ষেত্রে নতি কি হবে, এক্ষেত্রে আমরা নতি দেখো এখানে এই যে ত্রিভুজটা আমরা নিয়েছি এটাই হচ্ছে এর নতি, অর্থাৎ এ বি ডাইরেকশন হচ্ছে তার ত্বরণের ডাইরেকশন, যেহেতু সে বেগটা বৃদ্ধি করেছে সময়ের সাপেক্ষে, তাহলে এ বি ডাইরেকশন হচ্ছে তার ত্বরণের ডাইরেকশন। তাহলে এখানে এই যে এ সি ডাইরেকশন সেটা হচ্ছে টাইম, আর হচ্ছে এখান থেকে এ থেকে ওয়াই অক্ষ বরাবর এইদিকে যদি আমরা ধরি তাহলে সিবিটা হচ্ছে কি তার যে বেগের যে বৃদ্ধি, অর্থাৎ হচ্ছে কি না ভি মাইনাস ইউ কে বোঝাচ্ছে, অর্থাৎ বেগের বৃদ্ধি মানে সে প্রাথমিক অবস্থানে এটা ছিল। এবারে যদি এটাকে আমরা মূল বিন্দু থেকে ধরি তাহলে মূল বিন্দু থেকে তার প্রাথমিক বেগ কত ছিল ইউ, এবং ফাইনাল অবস্থাতে মূল বিন্দু থেকে তার প্রাথমিক অর্থাৎ সময় অক্ষ থেকে তার অন্তিম যে বেগ সেটা কি হবে ভি। তার মানে কি এখানে ডি বিটা হচ্ছে ভি এর মান, আর ও এটা হচ্ছে কি তার প্রাথমিক বেগ ইউর মান, আর এই যে ডিস্টেন্সটা সে অতিক্রম করলো এটাই হচ্ছে টাইম। তাহলে ওডিটা হচ্ছে কি তার টাইম। অর্থাৎ যদি পার্টিকুলারলি আমরা নতিকে নির্ণয় করতে চাই এক্ষেত্রে, তাহলে এখানে লম্ব হচ্ছে কি বিসি বাই এসি, তার মানে এখানে ত্বরণের ক্ষেত্রে যে নতিটা হবে সেটা বিসি বাই এসি, কিন্তু আমরা বিসির মান যখন নির্ণয় করতে যাব তাহলে সেই মানটা কি হবে ভি মাইনাস ইউ, অর্থাৎ কি না আমাদের যে টোটাল যে বেগ, অর্থাৎ টাইম অক্ষ থেকে টোটাল যে বেগ সেটা ভি, এবং টাইম অক্ষ থেকে বেগের পরিবর্তন কত ইউ, আগে ছিল ইউ আর এখন হয়েছে ভি, তাহলে বেগের পরিবর্তন কত হলো ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ অর্থাৎ কি বিডি মাইনাস সিডি। আর নিচে যে সময়টা এসি কে যদি আমরা টাইম অক্ষ ওডি কে যদি আমরা টাইম অক্ষ ধরি তাহলে এর সঙ্গে সমান এবং সমান্তরাল হচ্ছে কি এসি, তার মানে এটাও হবে কি টি, অর্থাৎ এটাও টাইমের মান হবে, তাহলে মানে ওডিটা হয়ে যাচ্ছে কি এখানে টি, তাহলে আলটিমেটলি এর মান কি হয়ে যাচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে ভি মাইনাস ইউ সমান এটি। এটা একটা কিন্তু আমাদের গতির সমীকরণ। তো নেক্সট 3 নম্বর হচ্ছে কিনা অসমত্বরণে গতিশীল কোনো বস্তুকণা, অর্থাৎ যখন অসমত্বরণে কোনো গতিশীল বস্তুকণা হবে তাহলে সেক্ষেত্রে তার কণার গতির পথটা কেমন হবে এইরকম, অর্থাৎ কি না অর্ধপরাবৃত্তাকার। তো এই অর্ধপরাবৃত্তাকার গতিটা এই নির্দেশ করছে না, এক্ষেত্রে কণাটি প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন হারে বেগের পরিবর্তন ঘটায়। অর্থাৎ যদি আমরা পার্টিকুলার এ বিন্দুতে ধরি এখানে বেগের পরিবর্তন যা হবে বি বিন্দুতে কিন্তু বেগের পরিবর্তন সম্পূর্ণ আলাদা হবে।
সুতরাং এই ক্ষেত্রে কিন্তু নতি পার্টিকুলার কোনো দুটো অবস্থানের অবকাশে নতি নির্ণয় করা কিন্তু মুশকিল, কারণ এক্ষেত্রে কি নির্ণয় করতে হবে, তাহলে এক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হবে, যেহেতু প্রতি মুহূর্তে তার বেগের পরিবর্তন চেঞ্জ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তার তাৎক্ষণিক বেগকে যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এর নতি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে ধরে নাও এ বিন্দুতে আমরা তাৎক্ষণিক বেগ ধরছি, তাহলে স্পর্শক বরাবর কিন্তু আমাদের নতিটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে নতির যে মান হবে, অর্থাৎ এখানে নতি বলতে কার, এখানে ত্বরণের নতির কথা বলা হচ্ছে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারের যে নতি। তাহলে এই নতির মানটা কি হবে না বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি কি ইন্ডিকেট করছে, অর্থাৎ ও থেকে সি, এটা মূল বিন্দু, তাহলে ও থেকে সি মানে হচ্ছে কি V1, তার যে প্রাথমিক বেগ অর্থাৎ এই নতিতে পৌঁছানোর আগে তার বেগ কত ছিল V1, এবং নতির পরবর্তী অংশে অর্থাৎ বি বিন্দুতে যখন সে পৌঁছালো তখন তার বেগ হলো কত V2। তাহলে এটা কোন টাইমের রেসপেক্টে গিয়েছিল, V1টা T1 টাইমে এবং V2টা হচ্ছে T2 টাইমে। তাহলে এদের অন্তর্বর্তী যে মানটা সেটা কি হয়ে যাবে না, বেগের দিকে গেলে V2 মাইনাস V1 আর টাইমের দিকে হলে T2 মাইনাস T1। তাহলে এখানে বিসি বাই এসি মান কত হচ্ছে V2 মাইনাস V1 বাই T2 মাইনাস T1। তো এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগের সাপেক্ষে অসম ত্বরণে গতিশীল কোনো ত্বরণের যে নতি। তো নেক্সট আমরা গতির সমীকরণে ঢুকবো। তো গতির সমীকরণ আমরা জানি যে 5 রকমের গতির সমীকরণ আছে। সেই গতির সমীকরণের সাধারণ নিয়মে আমরা প্রকাশ করব, 3 ভাবে প্রকাশ করা যায়। একটা সাধারণ নিয়ম যেটা তোমরা অলরেডি পড়ে এসেছো, 2 নম্বর হচ্ছে লেখচিত্র নিয়ম এবং 3 নম্বর হচ্ছে অবকলন নিয়ম। অর্থাৎ আজকে আমরা দুটো অংশ আলোচনা করব, লেখচিত্র নিয়ম এবং সাধারণ নিয়ম। তো সাধারণ নিয়মে কি প্রকাশ করছে, প্রথম যে সমীকরণটা সেটা হচ্ছে এস সমান ভিটি। তো এই ক্ষেত্রে কি হবে না, কণাটার বেগ সমবেগে গতিশীল হবে। অর্থাৎ এখানে কি না, কণাটা যদি সমবেগে গতিশীল হয় তাহলে কণা টি সময়ে ভি বেগে চললে তাহলে 1 সেকেন্ডে তার দূরত্ব কত হবে ভি। কণাটা টি সময়ে ভি গতিবেগ নিয়ে চলছে, তার ভি গতিবেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, সে ভি গতিবেগই অনন্তকাল চলছে। অর্থাৎ 1 সেকেন্ডে যদি তার দূরত্ব কত হবে, তাহলে ভি, অর্থাৎ 1 সেকেন্ডে সে কতটা দূরত্ব অতিক্রম করছে ভি দূরত্ব, তার মানে টি সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে ভি ইন্টু টি বা ভিটি, এবং এই টি সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে এটাই হচ্ছে তার টোটাল অতিক্রান্ত দূরত্ব, যেটা আমরা লেখচিত্র থেকে পাবো। তো তার মানটা কি হয়ে যাবে, তাহলে এস ইজিক্যাল টু ভি ইন্টু টি। নেক্সট হচ্ছে কি না, যখন কণাটা সমত্বরণে গতিশীল হবে, অর্থাৎ যখন সমত্বরণে গতিশীল হবে, তো সেক্ষেত্রে আমাদের 4টে সমীকরণ আছে। তো প্রথমটা হচ্ছে কি না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তো ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি কি করে বের করবো না, আমরা এখানে আগে কিছু রাশিকে অবতারণা করতে হবে। তো কোনো কণা ইউ প্রাথমিক বেগ নিয়ে চললে ক্রমান্বয়ে তার বেগের পরিবর্তন ঘটায় এবং টি সময় পরে সে ভি অতিক্রান্ত বেগ লাভ করে। অর্থাৎ কণাটা একটা প্রাথমিক বেগ অলরেডি আছে, তাহলে সেই বেগটার নাম আমরা কি ধরেছি ইউ, আর অন্তিম যে বেগটা হবে অর্থাৎ টি সময় পরে বেগটা পরিবর্তিত হয়ে যা হবে, অর্থাৎ বৃদ্ধি পেয়ে হতে পারে বা হ্রাস পেয়ে হতে পারে, যাই হোক না কেন, তো সেক্ষেত্রে যে মানটা হবে সেটা হবে কি ভি। তাহলে এই ক্ষেত্রে টি সময়ের মধ্যে তার বেগের পরিবর্তন কত হবে না ভি মাইনাস ইউ, যেহেতু ভি আমাদের কি অন্তিম বেগ আর হচ্ছে প্রাথমিক বেগ হচ্ছে কি ইউ, তাহলে এখানে বেগের পরিবর্তন কত হবে ভি মাইনাস ইউ। তাহলে বেগের পরিবর্তনের হার কি আমরা আগেই জেনেছি, হার মানে হচ্ছে সময়ের সাপেক্ষে, অর্থাৎ একক সময়ে তার কতটা পরিবর্তন হলো। তাহলে এখানে বেগের পরিবর্তনের হার বলেছে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এবং ত্বরণের যে মানটা, ত্বরণের মান কাকে নির্দেশ করে না বেগের পরিবর্তনের হারকে নির্দেশ করে। তার মানে এই যে বেগের পরিবর্তনের যে হারটা আমরা পেয়েছিলাম এটাই হচ্ছে কি ত্বরণের মান, যেটা হচ্ছে কি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। এবার এটা তো গেল ক্রমবর্ধমান বেগের ক্ষেত্রে। যদি বেগটা ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে, অর্থাৎ যদি মন্দন নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সমীকরণটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি, কারণ এখানে কি ক্রমহ্রাসমান বেগ নিয়েছে। এখানে আর একটা কেস আলোচনা, যদি আমরা প্রাথমিক অবস্থানটা যদি স্থির অবস্থা থেকে শুরু হয়, অর্থাৎ যদি প্রাথমিকভাবে তার কোনো প্রাথমিক বেগ না থাকে, অর্থাৎ বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তাহলে সেক্ষেত্রে তার প্রাথমিক বেগ 0 হবে। তাহলে সেক্ষেত্রে এই মানটা সমীকরণের মানটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে না ভি ইজিক্যাল টু এটি। নেক্সট হচ্ছে কি না এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানেও ক্ষেত্রে আমরা প্রাথমিক বেগকে কি ধরবো ইউ, এবং এখানে সমত্বরণের মানটা কি এ, এবং অন্তিম বেগের মান হচ্ছে কি ভি, সেটা কত সময় সে অ্যাচিভ করেছে না টি সময় সে অ্যাচিভ করেছে। এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করব, একটা হচ্ছে কি না যেহেতু আমাদের এখানে গড় বেগকে নির্ণয় করতে হবে, তো এখানে আমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করব। প্রথমে আমরা কি দেখব যে কণাটা যখন সে প্রাথমিক বেগ থেকে স্টার্ট করেছে, অর্থাৎ সে প্রাথমিক বেগ থেকে যখন সে শুরু করেছে যে সময়, ঠিক তার 1 সেকেন্ড পরে তার বেগটা কত হবে। আর একটা কি নির্ণয় করব,
না যখন আমার কণাটা জাস্ট শেষ করবে বেগটা, অর্থাৎ যখন সে একদম চূড়ান্ত অন্তিম বেগে পৌঁছে গেছে, ঠিক তার 1 সেকেন্ড আগে তার বেগটা কত ছিল। তো এই দুটো টার্মিনাল পয়েন্ট আমাদের কিন্তু নির্ণয় করতে হবে, তবেই আমরা কিন্তু গড় বেগকে নির্ণয় করতে পারবো। তো এক্ষেত্রে আমরা 1 সেকেন্ড পরে, অর্থাৎ কি না যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে কণাটার বেগ কত হবে না ইউ প্লাস এ। তাহলে ইউ প্লাস এ কেন বলেছে, কারণ দেখো আমরা অলরেডি পেয়েছি না ভি ইজিক্যাল টু কি ইউ প্লাস এটি। তাহলে এখানে টি এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে এক্ষেত্রে আমার কি এখানে অন্তিম বেগটা আমার কি হয়ে যাচ্ছে 1 সেকেন্ড পরে যে বেগটা অর্থাৎ ভি1। তাহলে ভি1 এর মান কত হয়ে যাচ্ছে আমার ইউ প্লাস এ, অর্থাৎ যেহেতু টি এর মানটা আমরা 1 ধরেছি, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে ভি ইউ প্লাস এ। এবারে এইটাকে যদি আমরা সমীকরণটাকে যদি ঘুরিয়ে লিখি, অর্থাৎ ভি ইজিক্যাল টু যদি ইউ প্লাস এ টি হয়, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ইউ ইজিক্যাল টু কি হয়ে যাবে, ইউ ইজিক্যাল টু কি হয়ে যাবে ভি মাইনাস এটি। তাহলে ইউ ইজিক্যাল টু যদি ভি মাইনাস এটি হয়, অর্থাৎ আমাদের এই যে এখানে আমরা লাস্টে যেটা কি বললাম না, লাস্টে হচ্ছে কিনা যাত্রা শেষের ঠিক 1 সেকেন্ড আগে, অর্থাৎ যাত্রা তো শেষ হয়েছে আমার যেটা যে বেগে শেষ হবে বা যে সময় শেষ হবে সেটা আমার একদম চূড়ান্ত অন্তিম, তার ঠিক আগেরটা ওই মুহূর্তে কিন্তু সেটা হয়ে যাবে তার প্রাথমিক বেগ। অর্থাৎ মনে করো আমি সাপোজ ধরলাম যে কণাটা এই পয়েন্টে গিয়ে তার অন্তিম বেগ সে চূড়ান্ত লাভ করলো, তাহলে এই পয়েন্টের 1 সেকেন্ডে আগে অবস্থানে যে যখন সে অবস্থান করছিল সেটা তার ক্ষেত্রে প্রাথমিক বেগ, এবং এই লাস্টটা হয়ে যাবে কি তার অন্তিম বেগ। তাহলে এখানে আমার এটা কি ইউ আর এখানে আমার এটা ভি। তাহলে আমরা যদি 1 সেকেন্ড আগে তার বেগটাকে নির্ণয় করতে চাই, অর্থাৎ তার বেগটা কত ছিল সেটা যদি নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওই অবস্থানে এবং ওই সিচুয়েশনের জন্য ওটা হয়ে যাবে কি তার প্রাথমিক বেগ। তাহলে এখানে 1 সেকেন্ড আগে যে কণার বেগটা আমরা নির্ণয় করছি সেটা কি নির্ণয় করছি না প্রাথমিক বেগ নির্ণয় করছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটাকে ইউজ করতে হবে, অর্থাৎ ইউ ইজিক্যাল টু ভি মাইনাস এ ইন্টু টি। এবার টিটাকে আমরা 1 ধরবো, কারণ কি না 1 সেকেন্ড আগে যেহেতু আমরা ধরেছি, তাহলে ওই ইন্টারভ্যালে 1 সেকেন্ডে কত হয়ে যাবে, এখানে টি এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে তার মানটা কত হয়ে যাবে ইউ ইজিক্যাল টু ভি মাইনাস ইউ। তাহলে ফাইনালি আমাদের 1 সেকেন্ড পরে বেগ কত, অর্থাৎ স্টার্টিং এর 1 সেকেন্ড পরে এবং এন্ডিং এর, অর্থাৎ যখন সে ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাচিভ করেছে তার ঠিক 1 সেকেন্ড আগে তার বেগটা কত হয়ে যাচ্ছে না ভি মাইনাস এ। এবার এইটাকে যদি আমরা ভি1 আর এটাকে যদি আমরা ভি2 ধরি, তাহলে আমাদের যে গড় বেগের যে রাশিমালা আমরা অলরেডি কি জেনেছি না একটা নির্দিষ্ট সময়ের অবকাশে তার বেগ যতটা সে যত তার মোট বেগের হার হয়, অর্থাৎ মোট বেগের হার বলতে এখানে তাহলে প্রথম ক্ষেত্রে বেগ হচ্ছে কত ইউ প্লাস ভি, আর দ্বিতীয় ক্ষেত্রে বেগ আমরা কত পেয়েছি ভি মাইনাস এ। তাহলে ইউ প্লাস এ প্লাস ভি মাইনাস এ এর মানটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে ইউ প্লাস ভি মাইনাস 2/2। অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে না কণাটা যে কোনো অবস্থানে হোক না কেন 1 সেকেন্ডে আগেই হোক বা 10 সেকেন্ডে আগে, অর্থাৎ যাত্রা শুরু যে কোনো অবস্থানে সময়ের অবকাশে এবং যাত্রা শেষের ঠিক আগে যে কোনো সময়ের অবকাশে কিন্তু তার গড় বেগের মান সব সময় কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ গড় বেগ কিন্তু তার পরিবর্তন হবে না। এটা কোন কেসের জন্য না, এটা যখন কণাটা সমতরণে গতিশীল হবে কেবলমাত্র সেই কেসের জন্য, এখানে কিন্তু কোনো অসমতরণের কথা আলোচনা করা হচ্ছে না। তাহলে ইউ প্লাস ভি বাই 2 হয়, তাহলে সেক্ষেত্রে বস্তুর সরণ কি হবে না অলরেডি আমরা সরণের মান জেনেছি কি না এস ইজিক্যাল টু ভি ইন্টু টি। তাহলে এখানে যখন আমার কণাটা ত্বরণে আছে তাহলে সেক্ষেত্রে একটা কোনো নির্দিষ্ট ভেলোসিটি নয়, তাহলে সেক্ষেত্রে একটা কি হবে না ভেলোসিটির অ্যাভারেজ মানটাকে আমরা নেবো, অর্থাৎ কি গড় মান। তাহলে এখানে শুধু চেঞ্জ হয়ে কি হয়ে যাবে পার্টিকুলার ভেলোসিটির জায়গা হয়ে যাবে না অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ এস ইজিক্যাল টু কি হয়ে যাবে ভি অ্যাভারেজ ইন্টু টি। তাহলে এখানে ভি অ্যাভারেজের মানটা কি আমরা পেয়েছি না ভি অ্যাভারেজ সমান কি ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তার মানে এখানে এস এর এবার আমরা আগের যে সমীকরণ সেখানে আমরা ভি এর জায়গাতে কি বসাবো না ইউ প্লাস এটি, যেহেতু আমরা ইউ প্লাস এটি অলরেডি আগে থেকে পেয়েছি, তাহলে এখানে ইউ প্লাস এটি সমান ইন্টু টি বাই 2 হয়ে যাচ্ছে ফাইনাল মান। তাহলে এখান থেকে আমরা মান কত পেয়ে যাচ্ছি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এটার ক্ষেত্রেও 3টে কেস ঘটবে, তো এটার ক্ষেত্রে 3টে কেস কেন একটু আলোচনা করে নিই। তা প্রথম কেসটা হচ্ছে কি না যেখানে আমাদের প্রাথমিক বেগ শূন্য হবে, অর্থাৎ কি না যখন কণাটা কোনো একটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ শূন্য। তো এই সমীকরণে যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এর মান কত হবে হাফ এটি স্কোয়ার, অনলি হাফ এটি স্কোয়ার, কারণ ইউ জিরো মানে ইউটি টার্মটা পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। এবং যদি কণাটা সমমন্দন নিয়ে চলে অর্থাৎ ক্রমহ্রাসমান যদি বেগ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে সমীকরণটা চেঞ্জ হয়ে গিয়ে কত হবে না এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, কারণ এটা হ্রাসের ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে আলোচনা করা হয়েছে, তাহলে প্লাস এ এর জায়গায় কি চেঞ্জ হয়ে যাবে মাইনাস এ। এবং এটা আরেকটা বিশেষ কেস, যদি অভিকর্ষ ত্বরণের প্রভাবে কণাটা গতিশীল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে
সে প্রাথমিক স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করবে অবশ্যই, তাহলে ইউ তো জিরোই হবে, কিন্তু এর জায়গায় অর্থাৎ যেটা আমাদের ধনাত্মক বা ঋণাত্মক ত্বরণ ছিল সেটা হয়ে যাবে কি চেঞ্জ হয়ে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এ ইজ টার্ম টু প্লেস টু জি। তো এস এর মান কি হয়ে যাবে প্লাস মাইনাস, কেন দেওয়া আছে এখানে, যদি আমাদের কণাটা ভূমি থেকে উপরের দিকে যাত্রা শুরু করে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ মান হবে, কারণ অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে, আবার যদি অভিকর্ষ ত্বরণের দিকে হয় তাহলে সেক্ষেত্রে ধনাত্মক মান হবে, অর্থাৎ প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এস এর মান কি হয়ে যাবে প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। নেক্সট যে সমীকরণটা আছে সেটা আমাদের কি না ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো এক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে যে অন্তিম গতিবেগের বর্গ কত। তাহলে ইউ প্রাথমিক বেগ নিয়ে এ ত্বরণ সহ টি সময় ধরে চলার পরে কোন একটি বস্তু কণা যদি এস দূরত্ব অতিক্রম করে তাহলে টি সময় পরে তার অন্তিম বেগ কত হবে ভি। তো এটা আমরা আগে থেকেই জেনেছি, তাহলে সেখান থেকে আমরা দুটো সমীকরণ অলরেডি অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে কি না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, আর একটা হচ্ছে কি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এই দুটো সমীকরণকে মার্জ করে দিলেই কিন্তু আমরা মানটা পেয়ে যাবো। তো প্রথম সমীকরণটাকে আমরা স্কোয়ার করব, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ইউ স্কোয়ার প্লাস 2 এটি প্লাস এটি স্কোয়ার স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এখানে এই দুটো অংশ থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে না ইউ প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখান থেকে এই মানের জন্য আমরা ভি স্কোয়ার ইজিক্যাল টু কি নেবো ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ এই যে ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে ইউ এ প্লাস সরি এটা ইউটি হবে, তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই যে মানটা আমরা নিয়েছি, তো এটা আমরা অলরেডি এস পেয়ে গেছি, তো এখানে আমরা এস বসিয়ে দেবো, তাহলে এখান থেকে কি হয়ে যাবে মানটা 2as। অর্থাৎ এই তো গেল সাধারণভাবে আমাদের নির্ণীত চারটি সমীকরণ। এরপরে যেটা নেক্সট আছে তার আগে একটা আলোচনা করিনি, তো এখানেও ঠিক একই অবস্থায় যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে এক্ষেত্রে ইউ জিরো হবে, তাহলে ভি স্কোয়ারের মান কত হয়ে যাবে 2as, এবং যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে এর মান নেগেটিভ হবে, তার মানে কি হবে না এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তো নেক্সট যেটা সেটা হচ্ছে একটু আলাদা, তো এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে না এন তম অবস্থানে, অর্থাৎ এন তম অবস্থানের ক্ষেত্রে কণাটা কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তো এন তম সেকেন্ডে, তো এখানে ফার্স্টে আমাদের কি নির্ণয় করতে হবে না এখানে আমাদের এন তম সেকেন্ডে যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে এন তম অবস্থানে শূন্য থেকে, অর্থাৎ শূন্য থেকে সে এন পর্যন্ত এন টাইম পর্যন্ত যেতে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে এবং তার আগের মুহূর্তে, অর্থাৎ যদি আমাদের মনে করো যদি এটা যদি আমাদের শূন্য থেকে এন তম অবস্থান হয় তাহলে এখান থেকে আমাদের শূন্যতম এন মাইনাস 1 তম অবস্থানকে নির্ণয় করতে হবে, তার দূরত্ব কত নির্ণয় করতে হবে। তাহলে এটা ধরো এন মাইনাস 1 আর এটা ধরো এন, তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স কত হয়ে যাবে না এন তম অবস্থানের ক্ষেত্রে, অর্থাৎ এন তম সময়ের ক্ষেত্রে কণাটা কত দূরত্ব অতিক্রম করেছে। তো এই ক্ষেত্রে আমরা সেটাই করব। তো এস এন মানে কি বোঝাচ্ছে না এন তম সময়ে কণাটার অতিক্রান্ত দূরত্ব। তো ফার্স্টে কি হবে না এন সেকেন্ডে কণাটা অতিক্রান্ত দূরত্ব মাইনাস এন মাইনাস 1 সেকেন্ডে কণাটা অতিক্রান্ত দূরত্ব। তো এই দুটো সেকেন্ডের মধ্যে যদি আমরা ভাগ দিই বিয়োগ করি তাহলে আমাদের কি পাচ্ছি না পার্টিকুলার এন তম সময়ে কণাটা কত দূরত্ব অতিক্রম করেছে সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি না এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, অর্থাৎ এস সমান যেটা আমরা পেয়েছিলাম ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যে ফর্মুলাটা আমরা ডিস্টেন্সের ক্ষেত্রে পেয়েছিলাম, তো সেটা আমরা এখানে ইউজ করব। ফার্স্ট এন এর ক্ষেত্রে যদি আমরা করি এখানে এনটাকে কিন্তু টি হিসাবে ধরা হয়েছে, অর্থাৎ এখানে এন মানে হচ্ছে টাইম, এন মানে কিন্তু নাম্বার না, এখানে এন মানে হচ্ছে টাইমকে ধরা হয়েছে। তো এটা তোমরা টি দিয়েও করতে পারো বা টি মাইনাস 1 দিয়েও করতে পারো। তাহলে সেক্ষেত্রে এখানে কি লিখতে হবে এস টি, তাহলে আমরা ধরেছি এন, যেহেতু আমরা এন দিয়ে করবো, তো ইউ এন প্লাস হাফ এ এন স্কোয়ার, তাহলে এটা সূত্র থেকে আমরা পাচ্ছি যখনই আমরা এন মাইনাস 1 বসাবো তাহলে প্রত্যেকটা এন এর জায়গাতে আমরা এন মাইনাস 1 বসাবো। তো এখান থেকে ফাইনালি যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না এস এন সমান হচ্ছে ইউ প্লাস এ এন মাইনাস হাফ ইন্টু এ, তাহলে হাফ ইন্টু এ। এবারে যদি আমরা এই দুটো অংশ থেকে এ কে কমন নিই, তাহলে যদি আমরা এই দুটো অংশ থেকে হাফ এ কে কমন নিই, সরি হাফ এ কে যদি কমন নিই তাহলে এটা এর সাথে গুণ হয়ে গেলে মানটা কত দাঁড়াচ্ছে না এস এন সমান ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কি না এন তম সময়ে, অর্থাৎ এন তম যে সময় আছে তাহলে সেই অবকাশে আমাদের টাইমের দূরত্বের মানটা আমাদের কত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আমরা যদি আমরা ঠিক আগের মতোই যদি আমরা সময়ের অবকাশকে ক্যালকুলেট করি, অর্থাৎ যদি আমাদের প্রাথমিক বেগ 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই মানটাও চেঞ্জ হয়ে কি হয়ে যাবে হাফ এ ইন্টু 2n মাইনাস 1, এবং যদি ক্রমহ্রাসমান যদি মন্দন নিয়ে চলে তাহলে সেক্ষেত্রে আমাদের মানটা কি হয়ে যাবে না ইউ মাইনাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, অর্থাৎ যেহেতু আমাদের ঋণাত্মক ত্বরণ নিয়ে চলছে তাহলে এক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে। নেক্সট যেটা সেটা হচ্ছে গতি সমীকরণ লেখচিত্র নিয়মে আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ একই সমীকরণগুলোকে আমরা
লেখচিত্র নিয়মে কিভাবে নির্ণয় করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ একটা লেখচিত্র অঙ্কন করা আছে, যে লেখচিত্রটা বলছে কি না কোনো একটা কণা তার একটা প্রাথমিক গতি নিয়ে সে চলছিল, অর্থাৎ মূল বিন্দু থেকে অর্থাৎ স্থির অবস্থা থেকে সে যখন স্টার্ট করেছিল তার একটা প্রাথমিক গতি ছিল, সেটা হচ্ছে ইউ। এবং এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ও, এটা হচ্ছে তার প্রাথমিক গতি, যেহেতু ভি অক্ষ বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি কে ইন্ডিকেট করা হচ্ছে, তাহলে ও ইউ ও এটা হচ্ছে কি না ইউ তার প্রাথমিক বেগ। এবার এ বিন্দু থেকে যখন সে বি বিন্দুতে পৌঁছালো তখন তার অন্তিম বেগ হলো কত না ভি, অর্থাৎ এখানে সে যে সমতরণে চলছিল, অর্থাৎ ত্বরণ মানে কিনা বেগ বৃদ্ধির হার নিয়ে সে চলছিল, তাহলে টি সময় পরে তার অন্তিম বেগ কত হলো ভি, যেটা সে বি বিন্দুতে গিয়ে তখন সে পৌঁছালো। তখন তার এই যে টাইম অক্ষ থেকে তখন তার বি এর অবস্থানের দূরত্ব কত হবে না ভি, যেহেতু ভি এই ওয়াই অক্ষ বরাবর ভি কে ইন্ডিকেট করা আছে, তাহলে তার অন্তিম যে বেগটা সেটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করছি। প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর টি সময়ে সে এ ত্বরণ লাভ করেছিল। এবার এক্ষেত্রে প্রথম যখন আমরা যে সমীকরণ যেটা আছে এস ইজিক্যাল টু ভিটি, তো সেক্ষেত্রে কি বলা আছে না এখানে বস্তুটা যখন সমবেগে চলবে, তো সমবেগে যদি চলে তো বস্তুটার ক্ষেত্রে ত্বরণ কি হয়ে যাবে শূন্য, তাহলে ত্বরণ যদি শূন্য হয় তখন বস্তুটা এই বরাবর না গিয়ে কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর কিন্তু যেতে থাকবে, অর্থাৎ ও মূল বিন্দু থেকে কেবলমাত্র ওয়াই অক্ষ বরাবর সে যেতে থাকবে। যেহেতু ভি হচ্ছে এখানে ওয়াই অক্ষ বরাবর ইন্ডিকেট করা আছে, তাহলে তার ত্বরণ যদি শূন্য হয় তাহলে তার বেগের কোনো বৃদ্ধি বা হ্রাসও ঘটবে না, কেবলমাত্র সে একই স্ট্যাটিক বেগ নিয়ে চলতে থাকবে। তাহলে তার গতিটা কোন মুখে হবে না ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি চলতে থাকে, এখানে আমরা কোনো একটা পার্টিকুলার অবস্থানকে যদি আমরা ধরি তাহলে প্রত্যেকটাই কিন্তু ভি কেই ইন্ডিকেট করবে, এবং এক্স অক্ষ বরাবর টি কে ইন্ডিকেট করা হচ্ছে যেহেতু এটা টাইমের অক্ষ। তাহলে এখানে আমরা যে কণাটার যে অতিক্রান্ত দূরত্ব সেটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের এই যে টোটাল অক্ষ অর্থাৎ ও বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর এবং ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ কি হচ্ছে না কোনো একটি কণা যখন সে সমবেগে চলবে তখন সেই সমবেগে চলাতে তার যখন আমরা দূরত্ব নির্ণয় করবো, সেটা আগেই বলেছি যে সেই দূরত্বের মানটা হচ্ছে না এক্স ওয়াই তলেতে, অর্থাৎ এক্স ওয়াই তলেতে তার টাইমের অক্ষের সাপেক্ষে যখন সে গতির অক্ষের দিকে ধাবিত হবে, তাহলে টাইমের অক্ষের সাপেক্ষে তার টোটাল যে দূরত্বের অংশটা, অর্থাৎ টোটাল দূরত্বের অংশ বলতে এখানে যে আমরা চতুর্ভুজটা টেনেছি দেখতেই পাচ্ছ এখানে, তো এখানে দুটো অংশে এখানে ভাগ করা হয়েছে, যে কোনো অংশটা নিলেই কিন্তু আমাদের সেম ভ্যালুই দেবে, কারণ প্রত্যেকটাই ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে ত্বরণ শূন্য, তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর যত আমরা যাব কেবলমাত্র বেগ ব্যতীত অন্য কোনো মান দেবে না, আর এক্স অক্ষ বরাবর তো টাইমের মান দেবে। তাহলে এই বরাবর যদি আমরা কোনো একটি স্কোয়ার অংশকে কেটে নিই, যেহেতু আমাদের এক্স ওয়াই তলটা একটা 2 ডাইমেনশনাল বডি, তাহলে কোনো একটা স্কোয়ার অংশকে যদি কেটে নিই তাহলে সেটাই আমাদের কি ইন্ডিকেট করবে, তার যে ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা ইন্ডিকেট করবে ওই কণাটা কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে আমরা ধরেছি এসিবিই যে অংশটা, তাহলে এসিবি অংশেতে কণা সমবেগে যখন গতিশীল হবে তার অতিক্রান্ত দূরত্ব তাহলে কত হবে, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে না এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে না এই ইন্টু এসি, অর্থাৎ কি না ভি ইন্টু টি। তাহলে আগে যেটা আলোচনা করা ছিল সিমিলারলি একইভাবে এখানেও ভি ইন্টু টি আমরা পেলাম ভিটি, অর্থাৎ এস ইজিক্যাল টু কি ভিটি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ ছিল। নেক্সট সমীকরণ হচ্ছে কি না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি যখন এখানে ইনক্লুড হয়ে গেছে যখন তখন আমরা জানতে এখানে অবশ্যই স্বাভাবিক এটা পরিষ্কার হয়ে গেল যে এখানে একটা ত্বরণ আছে এবং বস্তুটা একটা প্রাথমিক বেগ থেকে শুরু করে তার অন্তিম বেগ যখন লাভ করেছে তার মধ্যে একটা কিন্তু ক্রমবর্ধমান বেগের পরিবর্তন ছিল, যেটাকে আমরা কি বলছি ত্বরণ। তাহলে এই লেখচিত্র অনুযায়ী তার ডাইরেকশন কোন দিকে হবে এবি বরাবর। তাহলে এবি বরাবর কি ত্বরণের ডাইরেকশন ইন্ডিকেট যদি করে, তাহলে এবি বরাবর এখানে দেখো থিটা কোণে এটা আপতিত ছিল, অর্থাৎ টাইম অক্ষের সমান্তরাল যে অক্ষটা আমরা নিয়েছি তার সাপেক্ষে এটা থিটা কোণে আপতিত। তাহলে এই থিটা কোণে থাকা অবস্থায় এর নতি কত হবে না এই ক্ষেত্রে বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি মানে ট্যান থিটা, তাহলে নতি এখানে কি ট্যান থিটা। তাহলে ট্যান থিটার যে নতির মান সেটাই কিন্তু আমাদের এখানে ত্বরণের মানকে ইন্ডিকেট করে। তাহলে এই যে ত্বরণের মানটা কি হয়ে যাবে না নতির মান অর্থাৎ বিসি বাই এসি। তাহলে বিসি বাই এসি আবার বিসির যে মানটা সেটা কি ভি মাইনাস ইউ। তাহলে বিসি সমান কি বিডি মাইনাস সিডি, অর্থাৎ বিসি যদি আমরা বের করতে চাই তাহলে বিডি কে আমাদের বিডি থেকে আমাদের সিডি কে বাদ দিতে হবে। তাহলে বিডি থেকে যদি সিডি কে বাদ দিই তার মানে ভি মাইনাস ইউ হচ্ছে এর মান, আর এসির মানটা তো অলরেডি টি, অর্থাৎ এসি মানে এখানে ওডি। যেহেতু এটা সমান ও সমান্তরাল তাহলে এসি সমান ও সমান্তরাল যদি ওডি হয় তাহলে এটাও টি হলে এটাও টি হবে। তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে কি তাহলে টি। তাহলে এর মান আমরা কি পেয়ে গেলাম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি আমরা ফাইনালি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি।
নেক্সট সমীকরণটা হচ্ছে কি না এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো এখানে কি বলছে না কোনো সময়ে বস্তু কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব বেগ সময় লেখো এবং সময় অক্ষের অন্তর্বর্তী ক্ষেত্রফলকে বোঝায়। অর্থাৎ আগে যেটা বলছিলাম না বেগ সময় লেখো যেটা আমরা এখানে নির্ণয় করেছি, তো সেই বেগ সময় লেখো এবং সময় অক্ষের যে অন্তর্বর্তী ক্ষেত্রফল সেটাই কিন্তু নির্দেশ করে কি না বস্তু কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। যেহেতু আমরা আগের যে দূরত্বটা নির্ণয় করেছিলাম সেখানে আমাদের ত্বরণ ছিল না, অর্থাৎ ত্বরণ সেখানে শূন্য ছিল, কিন্তু এখানে আমাদের ত্বরণ ইনক্লুড আছে। তাহলে যেহেতু ত্বরণ ইনক্লুড আছে তাহলে বস্তু কণার যে ডাইরেকশনের গতি সেটা এই বরাবর হলে, তাহলে এই বরাবর যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে এই যে বেগ এবং টাইম যে আমাদের বেগ এবং সময় যে লেখো আছে এই লেখোটা টাইম অক্ষ থেকে অর্থাৎ সময় অক্ষ থেকে কতটা দূরত্বে আছে, তাহলে এই যে অংশটা অর্থাৎ এই যে ট্রাপিজিয়াম যে অংশটা এটাই হবে কিন্তু এর যে ক্ষেত্রফল হবে এটাই হবে কিন্তু আমাদের ওই পার্টিকুলার কণাটা যখন তার ত্বরণ একটা সমত্বরণ আছে সেই অবস্থানে ওই কণাটা কতটা দূরত্ব অতিক্রম করেছে। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলই হয়ে যাবে কি না ওই কণার দ্বারা অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সমান। তাহলে এখানে এস এর মান কি হবে না ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এবার ও এ বিডি ট্রাপিজিয়াম বলতে এখানে দেখো ট্রাপিজিয়ামের দুটো পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নিচের অংশে আয়তাকার পার্ট এবং উপরের অংশে ত্রিভুজ আকৃতি পার্ট। তো নিচের অংশে আয়তাকার পার্ট বলতে ও এ সি ডি একটা আয়তাকার ক্ষেত্র যার ক্ষেত্রফল বের করতে হবে, এর সঙ্গে যদি আমরা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাবো কি টোটাল ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল। অর্থাৎ এটাকে ইউজ করে আমরা বের করতে পারি, অথবা আমরা ট্রাপিজিয়ামের যে জেনারেল ক্ষেত্রফল সেটাকে ইউজ করেও কিন্তু আমরা এই সমীকরণটা নির্ণয় করতে পারি। তো এখানে আমি দুটোতে ভেঙে করেছি, দেখো এটা হচ্ছে প্রথম হচ্ছে আয়তাকার ক্ষেত্রফল, দ্বিতীয়টা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে এখানে দৈর্ঘ্য কোনটা হবে, দৈর্ঘ্য হচ্ছে ও এ আর প্রস্থ হচ্ছে কি ওডি, তাহলে ও এ ইন্টু ওডি হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবং ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি না হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ এবং এর যে কোণটা এখানে দেখো এই যে লম্ব আই অতিভুজ যখনই আছে এটা কি অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ভূমি কোনটা না এসি আর উচ্চতা হচ্ছে বিসি, তাহলে এখানে হাফ ভূমি ইন্টু উচ্চতা বলতে হাফ ইন্টু এসি ইন্টু বিসি। তাহলে এখানে যে মানটা এবার ও এ এখানে ও এর যে মানটা সেটা হচ্ছে ইউ কে ইন্ডিকেট করে যেহেতু প্রাথমিক বেগ, ওডি মানে টি কে ইন্ডিকেট করে, ডিসি মানে কোনটাকে ইন্ডিকেট করে ভি মাইনাস ইউ কে ইন্ডিকেট করে, এবং যে ভি মাইনাস ইউ সমান এটি আমরা অলরেডি আগে থেকে পেয়ে গেছি, কারণ এখান থেকে সমীকরণে আমরা কি পেয়ে গেছি ভি মাইনাস ইউ সমান এটি। তাহলে ভি মাইনাস ইউর জায়গায় আমরা কি বসাবো এটি বসাবো, আর এখানে এসি এর জায়গায় আমরা কি বসাবো টি বসাবো। তাহলে ফাইনালি বসানোর পরে মানটা কত হচ্ছে ইউটি প্লাস হাফ এটি ইন্টু টি। তাহলে এখানে এই যে ফাইনাল ভ্যালুটা টি যদি এর সাথে গুণ করে দিই আমরা কত পাবো না এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 নম্বর যে সমীকরণটা ছিল সেটা কি ছিল না ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে আমরা আগে থেকে যে সমীকরণ লেখচিত্রটা আমরা নতি ট্যান থিটা সমান কি পেয়েছি ত্বরণ, অর্থাৎ নতিটাই হচ্ছে তার ত্বরণ, সেখানে আমরা ভ্যালুটা কি পেয়েছিলাম না ভি মাইনাস ইউ বাই টি। তো এখান থেকে আমরা এটাকে রাখলাম, আর সেকেন্ড অংশ থেকে যেটা আমরা যেখানে আমরা কি বের করেছিলাম না সরণ, সেই সরণের অংশে আমরা বের করেছিলাম কি না সেখানে ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে কি না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র কি না হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে কি যে দূরত্ব অর্থাৎ তাদের মধ্যে বা তাদের উচ্চতাও বলতে পারো। তো এখানে যে ট্রাপিজিয়ামের যে সমান্তরাল দুটো বাহু সেটা হচ্ছে কোনটা কোনটা না একটা হচ্ছে কি না ও এ আর একটা হচ্ছে কি বিডি। তাহলে ও এ প্লাস বিডি আমরা করব, এবং এদের মধ্যে যে উচ্চতা সেটা এসি আমরা নিতে পারি বা ওডি নিতে পারি, যে কোনো একটা নিতে পারি। তাহলে এখানে আমরা কি নিয়েছি না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু ও এ প্লাস বিডি ইন্টু কত হয়ে যাচ্ছে ওডি। তাহলে ও এ প্লাস বিডি এর জায়গায় আমরা কি বসাবো না ইউ প্লাস ভি ইন্টু টি। তাহলে হাফ ইন্টু ইউ প্লাস ভি বা ভি প্লাস ইউ ইন্টু টি এই মানটা আমরা রাখলাম। এবার কি করব আমরা দুটো মানকে সম দিকে অর্থাৎ সমান দিকে আমরা গুণ করব, অর্থাৎ বাম পক্ষ গুণ এবং ডান পক্ষ গুণ করব। তাহলে এর সাথে এস গুণ হবে এবং ডান দিকে কি এই পুরো ভ্যালুটার সাথে গুণ হয়ে যাবে এই পুরো ভ্যালুটা। তাহলে দুটোকে যদি আমরা গুণ করি এখানে ফাইনাল ভ্যালু কত পাচ্ছি না এ এস সমান হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, যেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এটা গেল 4 নম্বর ইকুয়েশন। নেক্সট আমাদের 5 নম্বর ইকুয়েশন করতে গেলে আমাদের একটু লেখচিত্রটা পরিবর্তন ঘটাতে হবে। সেটা আমরা যেহেতু আমরা এখানে এনতম সময়ের ক্ষেত্রে সরণের হার বা দূরত্ব নির্ণয় করতে যাই, তাহলে এখানে আমরা দুটো স্লটে ভাগ করে নেবো। একটা হচ্ছে কি না এনতম সময়ে তার সময় কত ছিল, তার দূরত্ব কত ছিল, এবং অর্থাৎ এন সময় অতিক্রম করার পরে সে তার দূরত্ব কতটা অতিক্রম করেছে, এবং n-1 তম সময়ে সে তার দূরত্ব কতটা অতিক্রম করেছিল।
তো এই দুটোকে যদি আমরা বের করে বিয়োগ করতে পারি তো এদের অন্তর্বর্তী অংশটাই বেরোবে n তম, অর্থাৎ একদম n তম সময়ে তার দূরত্বটা ঠিক পার্টিকুলার কততম ছিল। তাহলে এখানে আমাদের n তম সময় বের করতে গেলে দেখো এখানে একটা ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ, ট্রাপিজিয়ামটা হচ্ছে কিনা DBCE। তো এই DBCE ট্রাপিজিয়ামে ইন্ডিকেট করছে কিনা n তম সময়ে ওই বস্তুটার দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত ছিল। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে গেলে ট্রাপিজিয়ামের সূত্র একই, না হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু তাদের মধ্যে উচ্চতা। তাহলে সমান্তরাল বাহুদের বলতে এখানে বিডি প্লাস সিই, তাহলে এখানে কি হয়ে যাবে হাফ ইন্টু বিডি প্লাস সিই ইন্টু উচ্চতাটা কত হয়ে যাবে এখানে ডি। এবারে এখানে যখন আমরা ডি কে নির্ণয় করতে যাবো তাহলে এখানে দেখো ডি নির্ণয় করতে গেলে অর্থাৎ এইটুকু অংশ নির্ণয় করতে গেলে আমাকে মূল বিন্দু থেকে ওই নিতে হবে। তাহলে ওই থেকে যদি আমরা ওডি কে বাদ দিই তবেই কিন্তু আমরা ডি পাবো, যেখানে ওই মানে হচ্ছে কি এন অর্থাৎ এন টাইম আর ওডি মানে হচ্ছে n-1 তম টাইম। তার মানে এই গ্যাপিংটা কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে n-1 মানে কত 1, অর্থাৎ এই যে টাইমের গ্যাপটা এটা কত 1 সেকেন্ড। এবার নেক্সট হচ্ছে যখন আমরা বিডি কে নির্ণয় করতে যাবো, অর্থাৎ বিডি কে যখন আমরা নির্ণয় করতে যাবো তখন কি হবে, এই যে বিডি সমান হচ্ছে কত, আমরা যে আগের যে সমীকরণটা পেয়েছিলাম সেটা হচ্ছে কি না, তাহলে বিডি মানে হচ্ছে কি না আমরা আগের যে সমীকরণটা পেয়েছিলাম না ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, অর্থাৎ ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, এই যে সমীকরণটা পেয়েছিলাম এখানে আমরা যখন আমরা দেখো বিডিতে নির্ণয় করতে যাব তাহলে সেক্ষেত্রে আমাদের যে টাইমের যেটা ছিল সেটা হয়ে যাচ্ছে কি টাইমটা হয়ে যাচ্ছে n-1। তাহলে এখানে ভি ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে ইউ প্লাস এ ইন্টু n-1। আর যখন আমরা সিই নির্ণয় করতে যাবো তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে ভি ইন্টু ইউ প্লাস এ এন, অর্থাৎ এখানে এ এন কেন হচ্ছে না, এখানে এ এন মানে হচ্ছে এটা এন পর্যন্ত টাইমকে বোঝাতে, অর্থাৎ এখানে টি এর মান কি এন হয়ে যাচ্ছে। তার মানে এখানে যদি আমরা এই মানটাকে আবার এখানে যদি বসাই তাহলে আমরা ফাইনালি কি পেয়ে যাচ্ছি হাফ ইন্টু ইউ প্লাস এ n-1 প্লাস ইউ প্লাস এখানে এন হবে এটা এ এন, তাহলে এখান থেকে ফাইনালে আর ইনটু যে আমাদের যে ডি ছিল তার মানটা আমরা 1 অলরেডি পেয়ে গেছি, তাহলে ইনটু 1 আমরা বসাবো। তাহলে এখান থেকে ফাইনাল কত পেয়ে যাচ্ছি হাফ ইন্টু 2u প্লাস এ ইন্টু 2n-1। তাহলে এবার এখান সমীকরণটাকে সাজিয়ে লিখলে আমরা এস এন এর মান কত পাচ্ছি, এস এন সমান ইউ প্লাস হাফ ইন্টু এ 2n-1। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। তো এই গেল আমাদের সাধারণ পদ্ধতিতে এবং লেখচিত্র পদ্ধতিতে গতি সমীকরণ নির্ণয়ের পদ্ধতি। তো নেক্সট ক্লাসে আমরা অবকল পদ্ধতিতে আলোচনা করব যে কিভাবে গতি সমীকরণকে নির্ণয় করা যায়। থ্যাংক ইউ।